This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও তিনজন। শপথ নিয়েছেন শিল্পগোষ্ঠী আকিজ বশির গোষ্ঠীর শেখ বশির, চলচ্চিত্র পরিচালক মোস্তাফা সরোয়ার ফারুকি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম। তবু শপথ ঘিরে ক্ষোভ বিক্ষোভ রয়েই গেল বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে রবিবারই শপথ নিয়েছেন আরও তিনজন। শপথ নিয়েছেন শিল্প গোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তাফা সরোয়ার ফারুকি এবং প্রধান উপদেষ্টা হিসেবে সহকারী মোহাম্মদ মাহফুজ আলম। বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিল্প গোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন শপথ নিতেই বঙ্গভবনের সামনে মশাল মিছিল নিয়ে প্রতিবাদকারীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করেন, তবে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। তবে তিনজন শপথ নিতেই ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারসিজ আলম। কেন দেশের সব বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। একই সঙ্গে শপথ বাক্য পাঠের অনুষ্ঠান মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কেন রাখা হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন হাসনাত আব্দুল্লাহ পোস্টে লিখেছেন, আমরা সারা দিন লিগ তাড়াবো আর বলবো মুজিববাদ মুর্দাবাদ, আর তারা মুজিবের ছবি পেছনে টানিয়ে শপথ পাঠ করবেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারসিজ আলমের অভিযোগ, হাসিনার স্তাবকদের সরকারের উপদেষ্টা করা হচ্ছে। পোস্টে তিনি লিখেছেন, শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের 16টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। তার ওপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন। এদিকে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। সোমবার বেলা 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম। তার পোস্টে লিখেছেন, দরবার হল থেকে 71 পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা 5ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি, এজন্য ক্ষমা প্রার্থী। মানুষের জুলাইয়ের চেতনা যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে আর কোথাও দেখা যাবে না। অনেকটা চমক দেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তাফা সরোয়ার ফারুকি। শপথ নিয়েই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দায়িত্ব পালন প্রসঙ্গে মেড ইন বাংলাদেশের নির্মাতা ফারুকি বলেন, আমি কখনোই কোনো পদ বা কোনো চেয়ারে বসবো এটা ভাবি নাই, কিন্তু প্রফেসর ইউনূসের কলিগ হওয়াটা একটা ভেরি টেম্পটিং, আপনি না বলাটা মুশকিল। এবং আমি আশা করি যে আমি যে কদিনই কাজ করব কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারবো, এবং যদি সেটা ঘটাতে পারি তাহলে মনে করব যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছি সেটা সফল হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে অসন্তোষ বাড়ছে। এরই মধ্যে আরও 3 উপদেষ্টার নিয়োগের পর কত দ্রুত মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে স্থিতাবস্থা ফিরিয়ে আনে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জাতীয় শিক্ষাক্রম থেকে কিন্তু 4 জন লেখকের লেখা বাদ দেওয়ার কথা ঘোষণা করা হয়, এবং তার মধ্যে অন্যতম একজন শেখ মুজিবুর রহমান। তার 52 দিনগুলি কিন্তু ইতিমধ্যেই বাদ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আগামী বছর পাঠ্যক্রমে এই 52 দিনগুলি কিন্তু থাকছে না। তার সঙ্গে সঙ্গে বঙ্গভবনে সরিয়ে ফেলা হচ্ছে এই শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধুর ছবি। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কিন্তু একেবারে উত্তাল বাংলাদেশ। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে দরবার কক্ষ থেকে খুলে নেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশ দেয় পাঠ্যসূচি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা অনুসারী করতে হবে। সেই অনুযায়ী 4 জনের লেখা বাদ দেওয়া হচ্ছে, তার মধ্যে একজন শেখ মুজিবুর রহমান। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় নিউজ রুম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে। দেখো মৌসুমী, এই মুহূর্তে বাংলাদেশের যদি দিকে নজর রাখো, প্রত্যেক দিন নতুন নতুন খবর সেখান থেকে উঠে আসছে। এবার দেখা গেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দায়িত্বে থাকা যে সরকার, তার মধ্যেই রয়েছেন মাহফুজ আলম, নয়া উপদেষ্টা। তিনি প্রথমেই বলেছেন যে মুজিবুর রহমান হচ্ছেন ফ্যাসিবাদের প্রতীক, তাই তাকে কোনোভাবেই কোনো পাঠ্যপুস্তক কোথাও রাখা যাবে না, এই কথা কার্যত তিনি বলছেন। এবং এরপরই যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে যে রাষ্ট্রপতি ভবন থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি সেটা ছড়িয়ে ফেলা হলো। শুধু এখানেই শেষ নয়, যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমে বঙ্গবন্ধুকে নিয়ে এবং বঙ্গবন্ধুর লেখা 52 গল্প, সেই বিষয়টা পাঠ্যপুস্তক থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া হলো। ফলে এই মুহূর্তে গোটা বাংলাদেশে যে সাম্প্রতিক পরিস্থিতি রয়েছে, একদিকে আমরা জানছি যে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে সেখানে একটা গণ্ডগোল বারে বারে তৈরি হয়েছে, সেটা কখনো চট্টগ্রাম, কখনো বাংলাদেশের রাজশাহী, কখনো সিলেট, আবার কখনো যেটা দেখা যাচ্ছে যে এইভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করবার জন্য সমস্ত মহল থেকে কার্যত চাপ আসছে। বিশেষ করে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যে রয়েছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেই অন্তর্বর্তী সরকারের নতুন যে উপদেষ্টা মাহফুজ আলম, তিনি স্পষ্টতই বলে দিচ্ছেন যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তিনি ফ্যাসিবাদের প্রতীক। ফলে তাকে কোনোভাবেই জাতির কোনো অংশের সঙ্গে, দেশের কোনো অংশের সঙ্গে আর তাকে যুক্ত রাখা যাবে না। ফলে এই চাঞ্চল্যকর দাবি মাহফুজ আলম করছেন। এবং তারপরই যেটা দেখা যাচ্ছে যে তাকে ইতিমধ্যেই যে রাষ্ট্রপতি ভবনে যে ছবি ছিল মুজিবুর রহমানের, সেই ছবি সরিয়ে ফেলা হলো। এখানেই শেষ নয়, সেই ছবি সরিয়ে ফেলার সাথে সাথে পাঠ্যপুস্তক থেকে 52 গল্প বা মুজিবুরের অন্যান্য যে লেখা আগে পাঠ্যক্রমে ছাত্রছাত্রীরা পড়তো, সেই লেখা কিন্তু জাতীয় শিক্ষা পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হলো। ফলে এইভাবেই কিন্তু শেখ হাসিনার পরিবার এবং তার বাবা, যিনি বাংলাদেশের জাতির জনক, তার লেখা এবং তার স্মৃতি মুছে ফেলার কাজ অন্তর্বর্তী সরকার শুরু করলো। আমাদের সঙ্গে রয়েছেন এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদার সাথে কথা বলছি, যেভাবে বঙ্গবন্ধুকে মুছে ফেলা, এবং মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা, তিনি বলছেন ফ্যাসিবাদের প্রতীক মুজিবুর, পাঠ্যপুস্তক থেকে মুছে যাচ্ছেন, রাষ্ট্রপতি ভবন থেকে তার ছবি সরে যাচ্ছে, এছাড়াও যেখানে যেখানে তার স্মৃতি ছিল কিছুই আর থাকছে না। মাহফুজ আলম হিজবুত তেহরি সেই সংগঠনের থেকে সে যুক্ত এবং নিষিদ্ধ সংগঠন, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস যেটাকে বলা হয়। রাজনীতিতে আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস অনেক রকম থাকে, রাষ্ট্রের চোখে অনেক সময় সেগুলোকে সাবভার্সিভ বলা হয়। ফলে সার্জিস আলম বিগত সরকারের সময় বা তারা যে সংগঠনগুলো, তারা হচ্ছিল একেবারে চোখের বিষ ছিল। আমি সেই রেজিমটার কথা বলছি, শেখ হাসিনার সময় কার রেজিমের কথা বলছি। সার্জিস আলম এরা যে ছবি সরিয়ে দিয়েছে এবং সমন্বয়ক এবং ডক্টর ইউনূস। আচ্ছা, 1952 সাল তুমি ভেবে দেখো, পূর্ব পাকিস্তান, শেখ মুজিবের যে বইটা, তুমি তার সম্পর্কে অবহিত, যে 52 গল্পটা তিনি গল্পের করে বলেছিলেন, সেই সময় লিখেছিলেন শেখ মুজিব। 52 সালে যখন পাকিস্তান উর্দুকে চাপিয়ে দিল, উর্দু হচ্ছে প্রথম ভাষা, বাংলা হবে দ্বিতীয় ভাষা, অথচ পূর্ব পাকিস্তান তখন বেশি কর দেয় সব কিছুতেই, কিন্তু রাজনৈতিক সত্তার প্রশ্নে কিন্তু সেটা পশ্চিম পাকিস্তানের শাসক যারা, সেই শাসকরা কোথাও পাঞ্জাবি বা সিন্ধি, সেখানে সেদিন বাঙালিদের কিন্তু মানে জায়গা হয়নি। পূর্ব পাকিস্তানের তৎকালীন নেতা সোহরাওয়ার্দী খান, এই মুহূর্তে আমরা ব্যাখ্যা শুনবো। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে ভারতীয় সেনাকর্তা, প্রাক্তন কর্নেল রয়েছেন সৌমিত্র রায়। সৌমিত্রবাবু, আপনি আছেন? থ্যাংক ইউ, আছি। হ্যালো হ্যালো সৌমিত্রবাবু, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে পাঠ্য বই থেকে মুজিবুর রহমানের লেখা 52 দিনগুলি বা 52 গল্প, সেগুলো বাদ চলে যাচ্ছে। রাষ্ট্রপতি ভবন থেকে
মুজিবের ছবি সরে যাচ্ছে, এ বিষয়ে প্রথম আপনার প্রতিক্রিয়া। হ্যাঁ, প্রথমে বলি যে মাহফুল আলম এতদিন পর্যন্ত উনি কোভার্ট অ্যাডভাইজার ছিলেন টু যে চিফ অ্যাডভাইজার বা চিফ যে কন্ট্রোল করছে তার কোভার্ট অ্যাডভাইজার ছিল। এখন আমরা দেখলাম যে ওনাকে কোভার্টের থেকে ওভার্ট চিফ অ্যাডভাইজার ডিক্লেয়ার করা হলো। আর এই মাহফুল আলম হচ্ছে হিজাবুল তাহিরির সব থেকে বড় লিডার, আর সেই এই ব্রেন চাইল্ড অফ কি মুজিব রহমানের যে পোর্ট্রেট যেটা বাংলাদেশের দরবার হলে ছিল, যেখান থেকে এই সমস্ত বিগেস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হতো বাংলাদেশের কনস্টিটিউশনের, সেখান থেকে মুজিব রহমানের পোর্ট্রেট সরিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে মুজিব রহমানের পুরো হিস্ট্রিটাই উনি মিটিয়ে দিতে চাইলেন। তা এর মধ্যে একটা কমপ্লেক্সিটির থেকে আরো বড় কমপ্লেক্সিটি নিয়ে আসছে এই বাংলাদেশের ইন্টারিম সরকার। আমি বলতে দ্বিধা করব না, বাংলাদেশের যে এই কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের মধ্যে ইন্টারিম সরকার বা অন্তর্বর্তী সরকার বলে কোনো প্যারাগ্রাফই নেই। তার মানে এই ইন্টারিম সরকার যেটা জবরদস্তি শেখ হাসিনার সরকারকে সরিয়ে বাংলাদেশকে দখল করে একটা মগের মুল্লুক বানিয়ে দিল, তাদের ইন্টারন্যাশনালি কোনো স্ট্যান্ডিংই নেই। আর যতদূর আমি জানি লেটেস্ট ইনফরমেশন হিসেবে যে মিস্টার জয় যে শেখ হাসিনার ছেলে, উনি অলরেডি সুইজারল্যান্ডের এক ভেরি রিনাউন্ড লয়ারকে কন্ট্যাক্ট করে এই বাংলাদেশের সম্পূর্ণ কেসটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে যাচ্ছেন। আর যতদূর আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সমস্ত ডকুমেন্ট ইত্যাদি প্লেস করার পর যে শেখ হাসিনার সরকার কনস্টিটিউশনালি ডেমোক্রেটিক্যালি একটা ইলেক্টেড সরকার ছিল বাংলাদেশে, তাদের জবরদস্তি সেখান থেকে সরানো হয়েছে। এই কেসটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা জিতবে, সেটা আমার অ্যাসেসমেন্ট। এখন এরা যতই ওনার এগেনস্টে কখনো ইন্টারপোলে কেস করছেন, কখনো কোথাও কেস করছেন, এগুলো একটা প্রেশার, কিন্তু ইন্টারন্যাশনালি এগুলোর কোনো লোকাল স্ট্যান্ডিং বা কোনো স্ট্যান্ডিংই নেই। আর যেটা মাহফুল আলম করতে চাইছে, টোটালি হিজাবুল তাহিরি আর পাকপন্থী একটা সরকার সেখানে আনতে চাইছে। আর যখনই পাকপন্থী সরকার সেখানে আনবে বা আনতে চাইছে, সেখানে পাকিস্তানের আইএসআই থেকে ওনার ডাইরেকশন যে সব থেকে প্রথমে শেখ মুজিবুর রহমান আর আওয়ামী লীগের যত হিস্টোরিক্যাল ডকুমেন্ট আছে এই বাংলাদেশ ক্রিয়েশনের মধ্যে, সেগুলোকে তোমরা মুছিয়ে দাও। তা এইটা হচ্ছে ওর ডাইরেকশন। ও মাহফুল আলমও নিজের থেকে কাজ করছে না, হি ইজ বিন ডাইরেক্টেড বাই দি ফোর্স ফ্রম পাকিস্তান অ্যান্ড মেবি কট্টর ইসলামিক ফোর্স লাইক হিজাবুল তাহিরি আর বাকি যারা আইএস ইত্যাদির থেকে এরা লিঙ্ক করে এরা এই ধরনের একটা পরিস্থিতি সেখানে ক্রিয়েট করতে চাইছে। এতে আমার মনে হয় যে কমপ্লেক্স সিচুয়েশন বাংলাদেশের আরো বেশি কমপ্লেক্সিটি এর মধ্যে আসবে। আর আরেকটা ব্যাপার আমি না বলে পারছি না, আমার লীগ কিন্তু একটু লাইলো করছে, কিন্তু তারা সংগঠিত হচ্ছে নিচে নিচে, তারা সংগঠিত হয়ে একটা মুভমেন্ট নিশ্চয়ই বাংলাদেশের মধ্যে হবে, যেখানে আমার মনে হয় 80% বাংলাদেশের পপুলেশন একটা ডেমোক্রেটিক সেকুলার গভর্নমেন্টকেই পছন্দ করবে রাদার দেন কট্টর ইসলামিক একটা সরকার। ধন্যবাদ আপনাকে। সুজিতদা, সৌমিত্র রায় যে কথা বলছেন, আপনিও যে কথা বললেন যে এর পেছনে হিজবুল তাহিরি তাদের একটা উদ্দেশ্য রয়েছে এবং সেটা মাহফুজ আলমের মাধ্যমে তারা করছেন। আপনি 52 দিনগুলোর কথা বলছিলেন, যদি আবার কন্টিনিউ করেন। হিজবুত তাহিরি থেকে তারপর যখন তোমার মনে পড়ে থাকবে জুলাই মাসে যখন অভ্যুত্থানটা শুরু হলো,
তখন কিন্তু হিজবুত তাহরির ছিল। শুরুর দিকে শেখ হাসিনা তিনি কিউ দিয়েছিলেন, কিন্তু খুব শক্তপোক্তভাবে সেভাবে বলে উঠতে পারেননি। বরঞ্চ ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা হেলমেট বাহিনী চড়াও হচ্ছে বিভিন্ন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ছাত্র সমাজ নিষ্কাশন করলো। এবং এই গোটা ঘটনা একটা যেটাকে অভ্যুত্থান বলা হচ্ছে, অভ্যুত্থানের পর মাহফুজ আলম ধীরে ধীরে তাকে আন্তর্জাতিক পরিসরে মঞ্চে তাকে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ইউনূস, এবং যে ইউনূসের খুব প্রিয় পাত্র তিনি, তার যে চট্টগ্রাম সম্মেলনীর অন্যতম তিনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠবেন, এইটা অনেকেই সেদিন বুঝতে পেরেছিল, কেননা প্রধান উপদেষ্টার পাশে তিনি নিয়েছিলেন। এবং যখন লক্ষণীয় বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিববাদ তাদের কাছে ব্রাত্য, এই মুজিববাদ বিষয়টা কিন্তু শেখ মুজিবের নিজে প্রবর্তন না, তাকে কেন্দ্র করে দেখো সেই সময় গোটা উপমহাদেশ ছাপিয়ে শেখ মুজিবুর রহমান বিশ্বে পরিচিত পেয়েছে। তুমি বলতে পারো যে কীভাবে পরিচিতি পেল? এই পরিচিতির পেছনে কে ছিল না? মোহাম্মদ আলী, যিনি বিশ্ববিখ্যাত বক্সার, তিনি বাংলাদেশ লিবারেশন ওয়ার্ক সময়ে তিনি স্টেটমেন্ট দিচ্ছেন। এবং 52 সালে এই যে শুরুটা হয়েছিল একটা ভাষা আন্দোলন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজ সেদিন বেরিয়ে এসেছিল, পুলিশ গুলি চালিয়েছিল, 5 জন শহীদ হয়েছিল 21শে ফেব্রুয়ারি আমরা জানি। সেই ভাষা আন্দোলন পরবর্তী ক্ষেত্রে একটা জাতীয় মুক্তি আন্দোলন তৈরি হয়ে গেল। একটা ভাষার প্রশ্নে দেশ গঠন হচ্ছে। বিশ্বে, গোটা বিশ্বের ইতিহাস যদি তুমি খুঁজে দেখো, কোথাও ভাষার প্রশ্নে একটি দেশ বা জাতি তৈরি হচ্ছে, স্বাধীনতা ঘোষণা করছে, নেই। তাকে বাদ দিলে কি বলা যাবে বলো? যে একটা ভেতরে উগ্র রাগ বিদ্বেষ, যেটা সরাসরি একটা জায়গায় এসেছে, যেটা তসলিমা নাসরিন থেকে শুরু করে অনেক চিন্তক তারা বলতেন যে মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের চেতনাকে একেবারে নিশ্চিহ্ন করাই হচ্ছে লক্ষ্য, হচ্ছে বেশ কিছু কিছু সংগঠন রয়েছে। তার মধ্যে অবশ্য এই হিজবুত তাহরি হোক বা হেফাজত ইসলাম হোক, তারা এটাকে করছেন মুখে এমন একটা ভাব, না আমরা সব কিছু তো করছি না, সব জায়গায় শেখ মুজিব থাকবে কেন? আসলে তিনি প্রথমে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে চিহ্নিত করলো তারা, তারপর বলছে মুজিবুর রহমানও একজন ফ্যাসিস্ট। কেন ফ্যাসিস্ট? তার কারণ উনি 72-এর সংবিধান রচনা করেছিলেন এবং ভোট পরবর্তী অধ্যায়ে তিনি বাকশাল গঠন করতে গেছিলেন। সেটা একদলীয় শাসন ব্যবস্থা বলে অভিহিত করে, যদিও বাকশাল নিয়ে অনেক প্রশ্নের সামনে শেখ মুজিবুর রহমানকে দাঁড়াতে হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া, বিবিসি, সেগুলোতে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সময় শেখ মুজিবুর রহমান। এ প্রসঙ্গে একটা বলা ভালো, 52 তারা বাদ দিচ্ছে তার পাঠ্যপুস্তক থেকে, আরবিকে প্রণয়ন করছে। অর্থাৎ কোথাও একদম পরিষ্কার, এরপরে বলবে যে উচ্চশিক্ষায় উর্দু ভাষায় যদি ঠিকমতো কেউ যদি পাণ্ডিত্য অর্জন না করে, তাকে সে বিসিএস পরীক্ষা, ওখানকার সিভিল সার্ভিস হয়তো তার স্থান হবে না। কি করবেন, মানে কি তারা ফর্মা দেখাবেন আগামী দিনে, সেটা তো বোঝাই যাচ্ছে। এই দিকে এগোচ্ছে, এবং এই যে এগোনোটা, এটা শেখ হাসিনা তিনি যে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিকভাবে তিনি যে কম্প্রোমাইজ করেছিলেন, সেই সময় অনেকে কিন্তু বলেছিলেন যে যেভাবে আর কি বাংলাদেশে বিভিন্নভাবে, তার আমলেই তো সবচেয়ে বেশি মাদ্রাসার অনেক বেশি উৎপত্তি হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তে কিন্তু এই বাংলাদেশের আন্দোলন একেবারে অন্য এক এক দিন এক একটা বিষয় কিন্তু উত্থাপন করা হচ্ছে। যেরকম আমরা দেখলাম যে 52 দিনগুলি, এই মানে এইটা যেন আগামী পাঠ্যক্রম থেকে এটা বাদ চলে গেল, তার পাশাপাশি বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলা হলো। সুতরাং প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু নতুন নতুন বিষয়গুলো আসছে, আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে। সুতরাং আগামী দিন বলবে কি অবস্থায় দাঁড়িয়ে এবং কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়ে। ধন্যবাদ সুচারু তোমাকে। রাষ্ট্রপতি বাসভবন বঙ্গভবনের দরবার কক্ষ থেকে খুলে নেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। তার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্য পুস্তক বোর্ডকে নির্দেশ দেয়, পাঠ্যসূচি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা অনুসারী করতে হবে। সেই অনুযায়ী শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলি কিন্তু আগামী বছর পাঠ্যক্রমে আর থাকছে না।
হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। হাসিনার বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ শতাধিক মামলা দায়ের হয়েছে সে দেশে। এবার হাসিনাকে দেশে ফেরাতে বড় পদক্ষেপ নেওয়ার ভাবনা শুরু করেছে ইউনূস। ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঘরে বাইরে সমালোচনা বানে বিদ্ধ ইউনূসের নেতৃত্বে তৈরি হওয়া অন্তর্বর্তী সরকার। হিন্দু নির্যাতনে মদত জোগানোর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ও তার সহযোগী 63 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের। ঠিক তখনই শোনা যাচ্ছে হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রবিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গেছে তাদের ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে নেট কর্নার নোটিশ জারি করা হবে। তারা যেখানেই থাকুন না কেন গ্রেফতার করে বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করা হবে। শেখ হাসিনার নাম উল্লেখ না করলেও আঙুল যে তার দিকেই তা বলার অপেক্ষা রাখে না। আমি প্রথমেই বলি, এটা কোনো মামলা না, এটা হচ্ছে আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা জাস্ট একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে, এটা মানে মামলা না। এটা একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং এটা এতই একটা মানে অবিশ্বাস্য এবং বস্তুনিষ্ঠহীনতা মামলা, এটা কোনোভাবেই এটা গৃহীত হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে যে খুনি যে ফ্যাসিস্ট চক্র আছে, তারা বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর একটা উপায় হিসেবে মামলাটা করেছে। আমরা এটা ধর্তব্যের মধ্যে নিচ্ছি না, বরং আমরা আপনাদেরকে এটা জানাতে চাই, যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে, তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। আমরা তারা যেখানেই থাকুক না কেন, আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। যদি রেড কর্নার নোটিশ জারি হয় তবে অন্য কোনো দেশ থেকে কোনো অভিযুক্তকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা যায়। রেড কর্নার নোটিশ জারি হলে হাসিনার ক্ষেত্রে কি অবস্থান হতে পারে ভারতের, কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? এই কোর্টগুলোতে সাধারণত যেটা ঘটে, এরা শুনে পক্ষকে শুনেই একটা বলে কোনটা ঠিক কোনটা বেঠিক। এরা কোনো পানিশমেন্ট বা ইত্যাদি দিতে পারে না, বা পানিশমেন্ট দিলেও সেটা এক্সিকিউট করার জায়গায় এরা নেই। কিন্তু বিশ্বের কাছে কিন্তু বোঝা যায়, সারা বিশ্ব জানতে পারে কি ঘটছে না ঘটছে। এবং যেটা বাংলাদেশে ঘটছে, কালকে যে আওয়ামী লীগের যে র্যালি ছিল সব তারা আসতেছে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে তারা রেড অ্যালার্ট জারি করেছে। এখন ভারত সরকার তো পরিষ্কার বলছে যে আমরা তাকে রেড অ্যালার্ট জারি করুক বা যাই করুক, আমরা তাকে ছাড়বো না। মানে ভারত যদি ভারতের কাছে যদি কোনোভাবেও যদি ইন্টারপোলের মাধ্যমে কোনো বার্তা আসে যে তোমাদের দেশে আছে, তাহলে ভারত সরকারেরও অধিকার আছে জানার। ভারত সরকারের কাছে নিশ্চয়ই এমন কোনো ডকুমেন্ট আছে যাতে উনি কিন্তু শেখ হাসিনা দেখাতে পারছেন বা বলছেন যে উনি এখনো পদত্যাগ করেননি, আর সেটা প্রতিদ্বন্দ্বিত হয়েছে সে দেশের রাষ্ট্রপতির কথাতেও। এই জায়গায় দাঁড়িয়ে তার তো একটা মর্যাদা আছে। এবং এখন যে আমাদের দেশের সঙ্গে ওদের দেশে যে সমস্ত চুক্তিগুলো আছে, বন্দি প্রত্যাবর্তনের চুক্তি আছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে পলিটিক্যাল নেচার যদি কোনো রকম থাকে, পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস বা বদলা নেবার যদি ব্যাপার থাকে, তাহলে আমরা কোনো বন্দি দেবো না। তো ভারত এক্ষেত্রে বলতে পারে যে দেশে প্রধানমন্ত্রী ছিল ইলেক্টেড হয়েছে না, পপুলার ইলেকশনের মধ্য দিয়ে জানুয়ারি মাসে যে ইলেক্টেড হয়েছে 2024-এ, সুতরাং তার বৈধতা আছে। তাকে জোর করে যে দেশে কেউ আর্মি বা কেউ সেখানে তাকে ফেলে দিয়েছে বা সরিয়ে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারত বলতেই পারে যে গণতন্ত্রের স্বার্থে বা এবং শেখ হাসিনার স্বার্থে ভারত তাকে ফেরত দেবে না। গত 5ই আগস্ট বাংলাদেশ ছাড়েন হাসিনা, বিশেষ সেনা বিমানে আসেন ভারতে। তারপর থেকে অজ্ঞাত ঠিকানায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। গাইবান্ধায় বৈষম্য বিরোধী আন্দোলন রোধে গুলি চালানোর অনুমতির অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের। এই প্রসঙ্গে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল জানায়, বাংলাদেশে সেনা শাসনের ইতিহাস রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় সেই শাসন আবার ফিরে আসতে পারে বলেও মনে করেন তারা। এখানে কন্ট্রোলে কে আছে? আপনি দেখুন, এই কিছুদিন আগে, দুদিন আগে ওরা নিজের ইন্টারিম গভর্নমেন্টটাকে এক্সপ্যান্ড করলো। ডিসিশন কে নিল এই 3 জনের জন্য? ওটা কি প্রেসিডেন্ট নিয়েছেন, না চিফ অফ স্টাফ নিয়েছেন, না এরা
ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছেন, এটা কেউ জানে না। দেয়ার ইজ নো ট্রান্সপারেন্সি ইন ফাংশনিং অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট, নাম্বার ওয়ান। আপনি যদি আজকে দেখেন বাংলাদেশের মধ্যে এখন 17 কোটি মানুষ আছে, 17 কোটি মানুষ এখন আরম্ভ করে দিয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের যতগুলো কথা আছে ওর জন্য কোয়েশ্চেন করতে আরম্ভ করে দিয়েছে কি তুমি এরা করছো কেন, রাইট? এই যে সিলেকশন অফ দ্য পিপল আছে, যখন ইন্টারিম গভর্নমেন্টের ফাংশনিং ট্রান্সপারেন্ট নেই, আমরা বুঝতে পারছি না কি এরা কি করছে, তাহলে আপনি বলুন সিকিউরিটি এদের আন্ডারে নেই? না, যতগুলো আপনার এটা ইন্টারনাল সিকিউরিটি ম্যাটার আছে ওখানে পুলিশ একটা বহুত ইম্পর্টেন্ট প্লে করছে। আপনি জানেন, আমরাও জানি যে আজকে দিনে বাংলাদেশের মধ্যে পুলিশ কোন ডিস্ট্রিক্টের পুলিশ ফাংশনাল নয়, আর আর্মি যেটা আছে, আর্মি, এয়ারফোর্স এন্ড বাংলাদেশ নেভি, এরা সব প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ছড়িয়ে পড়েছে, রাইট? তো ওখানে একটা ইনস্টেবিলিটি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেভেলপ হচ্ছে। না, এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেভেলপ হলে কি হবে জানেন? যখন এটা আমরা বলি উইকনিং অফ মুভমেন্ট, তাহলে কি হবে জানেন? বিচ্ছিন্নতাবাদী যেটা মৌলবাদী লোক আছে ওরা নিজের অ্যাক্টিভিটিটা আরম্ভ করবে। ওদের টার্গেট কারা? ওদের টার্গেট তো ইন্টারনাল নয়, বিকজ ইন্টারনালি কিছু করলে তো ওরা আবার ধরা পড়বে, ওরা মারা যাবে। তাই জন্য ওরা কি করবে? ট্রান্স বর্ডার অপারেশন করবে। এই ট্রান্স বর্ডার অপারেশনের মধ্যে আমাদের কোথায় নর্থ ইস্ট, এরা অলরেডি আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখে শপথ নেওয়ার আগেই বলেছিলেন যে আমার সঙ্গে যদি কিছু হয় ইন্ডিয়াকে একটা প্রাইস পে করতে হবে, নর্থ ইস্ট চিকেন নেক, এরকম কথা বলেছিলেন আমাদেরকে। উনি ভুলে যান যে এটা একটা আধুনিক, এটা নতুন ইন্ডিয়া আছে, রাইট? ইন্ডিয়া কাউকে ভয় করে না, ভারতটা ভয় কাউকে করে না। তো এরকম উনি একটা প্রশ্রয় ইঙ্গিত দিয়েছিলেন, এরকম উনি যে যারা আছে ভিতরে ওদেরকে উনি চেষ্টা করেছিলেন যে ওদেরকে বাড়াবে। আমাদের একটা নর্থ ইস্ট অ্যান্ড চিকেন নেক ওরা ভাবছে, কিন্তু আমরা ভাবছি না, আমরা কনফিডেন্ট, বিকজ আমাদের নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে ওই স্টেটের মধ্যে আমাদের সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেরকম আমরা দেখছি, এক্সেপ্ট ফর 2 স্টেট, কিন্তু বোঝা যায় সারা বিশ্ব জানতে পারে কি ঘটছে না ঘটছে। এবং যেটা বাংলাদেশে ঘটছে, কালকে যে আওয়ামী লীগের যে র্যালি ছিল সব তারা আসতেছে, এখন শেখ হাসিনার বিরুদ্ধে তারা রেড অ্যালার্ট জারি করেছে। এখন ভারত সরকার তো পরিষ্কার বলছে যে আমরা তাকে রেড অ্যালার্ট জারি করুক বা যাই করুক, আমরা তাকে ছাড়বো না। মানে ভারত যদি ভারতের কাছে যদি কোনোভাবেও যদি ইন্টারপোলের মাধ্যমে কোনো বার্তা আসে যে তোমাদের দেশে আছে, তাহলে ভারত সরকারেরও অধিকার আছে জানার। ভারত সরকারের কাছে নিশ্চয়ই এমন কোনো ডকুমেন্ট আছে যাতে উনি কিন্তু শেখ হাসিনা দেখাতে পারছেন বা বলছেন যে উনি এখনো পদত্যাগ করেননি, আর সেটা প্রতিদ্বন্দ্বিত হয়েছে সে দেশের রাষ্ট্রপতির কথাতেও। এই জায়গায় দাঁড়িয়ে তার তো একটা মর্যাদা আছে, এবং এখন যে আমাদের দেশের সঙ্গে ওদের দেশে যে সমস্ত চুক্তিগুলো আছে, বন্দি প্রত্যাবর্তনের চুক্তি আছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে পলিটিক্যাল নেচার যদি কোনো রকম থাকে, পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস বা বদলা নেবার যদি ব্যাপার থাকে, তাহলে আমরা কোনো বন্দি দেব না। বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যে জনতা তাদের কাছে নয়, বরঞ্চ বাংলাদেশের আশপাশের রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, দেখুন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা মূলত একটা টিম অফ মেম্বারদের নিয়ে তৈরি হয়েছে, আমরা দেখেছি যে মোহাম্মদ ইউনূস তার চিফ অ্যাডভাইজার হওয়ার পরবর্তী সময় থেকে কিন্তু বারবার করে মোহাম্মদ ইউনূসকেই কিন্তু চ্যালেঞ্জ করেছে, এবং তাদের নিজেদের যে এই যে মেম্বার, এই মেম্বারদের মধ্যেই কিন্তু ভীষণ রকম ভাবে একটা মানসিক, যেটাকে বলা যেতে পারে, বিবাদ রয়েছে, এবং তারা কিন্তু বিভিন্ন ইস্যুতে তারা নিজেদের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট করে যাচ্ছে, এবং সেটার জন্য কিন্তু কনফ্লিক্ট আরো বাড়ছে। এবং এই যে ফ্যাসিস্ট বলে যে স্টুডেন্ট প্রোটেস্ট আবার শুরু হয়েছে, এই যে সমস্ত রকমের প্রোটেস্ট, এই যে সরকারকে কাজ না করতে দেওয়া, সেটা ইন্টারিম গভর্নমেন্ট হোক, সেটা ভালো সরকার হোক, খারাপ সরকার হোক, এটা কিন্তু আরো বেশি ক্ষতিকর হচ্ছে। এবং দেখুন, আমরা জানি যে বাংলাদেশে কিন্তু সেনা অভ্যুত্থান বা সেনা শাসনের ইতিহাস রয়েছে। এখন বিষয় হচ্ছে যে যদি ইন্টারিম গভর্নমেন্টও ফেল করে, সেক্ষেত্রে কিন্তু সেনাদের হাতে দেশ চলে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তবে এর মধ্যে থেকে একটা পজিটিভ দিকও আছে, যে এত সমস্যা, এত ক্রাইসিসের মধ্যে কিন্তু আওয়ামী লীগ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তাদের ছাত্রলীগ কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বিরোধিতা আরো চরম সীমায় পৌঁছাবে